আচ্ছা, আপনার সাথে কি কখনো এরকমটা হয়েছে যে আপনি কোন একটা কয়েনের এরকম একটা সাপোর্ট জোনে একটা লিমিট অর্ডার সেট করে রাখছেন এবং আপনার স্টপ লস দিয়ে রাখছেন লিমিট অর্ডারের একটু নিচের দিকে এবং আপনার টেক প্রফিটটা আপনি প্লেস করছেন উপরের কোন একটা লেভেল দেখে, বাট প্রাইস যখন ড্রপ করে স্টার্ট করছে তখন এইখানে যে আপনার একটা লিমিট অর্ডার দেওয়া ছিল ওই লিমিট অর্ডার ঠিকই নিল, আবার সাথে সাথে কিন্তু আপনার স্টপ লসটাও হিট করে ফেললো। কারণ এইখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা যখন নিচের দিকে ড্রপ করতে থাকে তখন কিন্তু এইখানে বড় একটা ক্যান্ডেল আসে এবং এই ক্যান্ডেলের মাধ্যমে বেসিক্যালি যাদের স্টপ লস নিচের দিকে দেওয়া ছিল সবার স্টপ লস কিন্তু এখান থেকে নিয়ে নেয়। এরপরে দেখতে পাচ্ছেন প্রাইস কত দ্রুত এখান থেকে রিকভার করে উপরের দিকে চলে গেছে। দ্যাট মিনস আপনি যদি এখানে 1:2 অথবা 1:4-5 এই ধরনের রিস্ক টু রিওয়ার্ড শেষে ইউজ করেন তারপরেও কিন্তু এরকম লাভ হইতেছে না। মানে এই কয়েনের প্রাইস ঠিকই উপরের দিকে গেল, বাট আপনার স্টপ লসটা নেওয়ার পরেই কিন্তু গেছে। তার মানে আপনার যদি এখানে স্টপ লসটা দেওয়া না থাকতো তাহলে কিন্তু এইখানে যে একটা ডাউনফল আসছে এই ডাউনফলটার পরেই কিন্তু আপনি প্রফিটে চলে যেতেন এবং এইখানে কোন একটা লেভেল থেকে কিন্তু আপনি প্রফিটও বুক করতে পারতেন। সো এখন আপনাদের মনে একটা কোশ্চেন আসতেছে যে আমরা কি তাহলে স্টপ লস ইউজ করব না? সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে স্টপ লস ইউজ করা বেটার নাকি স্টপ লস ইউজ না করে ডিসিএ মেথড ফলো করা উচিত। সো আপনি যদি আপনার ট্রেডিং লাইফে স্টপ লস অথবা ডিসিএ এই জিনিসগুলো নিয়ে কনফিউজ থাকেন অথবা বুঝতে পারেন না যে কোনটা বেটার, তাহলে আপনি এই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার। সো ফার্স্টে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিব যাতে আপনারা বুঝতে পারেন যে স্টপ লস ইউজ না করেও প্রফিট নিয়ে বের হয়ে আসা যায় কিনা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালকে আমি এই কয়েনের মধ্যে একটা শর্ট পজিশন ওপেন করছিলাম এইখানে, এবং আমি পজিশন ওপেন করার পরে কিন্তু ট্রেড আমার ফেভারেই ছিল, আমি চাইলে এখান থেকে এক্সিট করতে পারতাম, বাট এনিহাউ আমি এখান থেকে এক্সিট করি নাই, যার ফলে দেখতে পাচ্ছেন এইখান থেকে প্রাইস কি লেভেলের পাম্প করছে। আমি ধরেন এন্ট্রি নিছি 0.0450 এবং এই কয়েনের প্রাইস পাম্প করতে করতে $0.02995 পর্যন্ত হিট করছে, বাট আমি কিন্তু স্টিল এখান থেকে না লিকুইডেট হয়েছে অথবা লস করছি, কারণ আমি কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন ঠিকই আমার প্রফিট বুক করে নিয়ে বের হয়ে গেছি। সো মোদ্দা কথা হইতেছে আমি যদি এইখানে ট্রেড ওপেন করার পরে এইখানের কোন একটা জায়গায় স্টপ লস দিয়ে রাখতাম তাহলে কিন্তু আমার স্টপ লসটা হিট হয়ে যাইতো এবং আমি কিন্তু মোটামুটি লস নিয়ে বের হয়ে যাইতাম, বাট আমি স্টপ লস না ইউজ করার কারণে প্রাইস ঠিকই পাম্প করে উপর পর্যন্ত গেল, কিন্তু আমি না লিকুইডেট হইলাম না আমার স্টপ লস হিট করলো, উল্টো আমি একটু ধৈর্য ধরে ট্রেড হোল্ড করার কারণে এইখানে কিন্তু ঠিকই প্রফিটটা বুক করে ফেলতে পারছি। সো আশা করি এই জিনিসটার প্রুফ পাইছেন যে স্টপ লস ইউজ না করেও কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করা যায় যদি আপনি জিনিসটা প্রপারলি ইউজ করতে পারেন। সো এখন চলেন আপনাদেরকে আমি এই জিনিসটা বুঝাই দেই যে স্টপ লস কি জিনিস আর ডিসিএ কি জিনিস। সো আমি যদি ফার্স্টে স্টপ লসের কথা বলি যে স্টপ লস জিনিসটা আসলে কি অথবা এটা কিভাবে কাজ করে। সো স্টপ লস হচ্ছে বেসিক্যালি আপনি একটা লিমিট সেট করে দিবেন অথবা একটা পার্সেন্টেজ সেট করে দিবেন যেইটুকু পার্সেন্টেজ অথবা অ্যামাউন্টের লস আপনি নিতে পারবেন। ধরেন আমি যদি এটা এক্সাম্পল হিসেবে ধরি, তাহলে এইখানে বিটকয়েনের প্রাইস যখন নিচের দিকে ড্রপ করতেছিল তখন আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে এখানে একটা ভালো সাপোর্ট জোন আছে, আমি এই লেভেলের কোন একটা জায়গায় একটা লিমিট অর্ডার সেট করে রাখি। এখন আপনি তো এইখানে কোন একটা জায়গায় লিমিট অর্ডার ঠিকই সেট করে রাখলেন, বাট এইটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে প্রাইসটা এই পর্যন্ত আসার পরে কি এইখান থেকে উপরের দিকে যাবে নাকি এইখান থেকে মার্কেট ক্র্যাশ করতে পারে। সো আপনার সেফটির জন্য আপনি কি করলেন, আপনার এন্ট্রি প্রাইস যেখানে ছিল তার একটু নিচে আপনি স্টপ লস দিয়ে রাখলেন, মানে প্রাইসটা নিচের দিকে আস্তে আস্তে যখন আপনার ট্রেড এখানে ওপেন হয়ে যাবে এরপরেও যদি এখান থেকে নিচের দিকে আসে তাহলে আপনি আর ওই পরিমাণে লস নিতে পারবেন না, অথবা আপনার যে লিমিট অর্ডার সেট করা ছিল অথবা আপনার যে এন্ট্রি প্রাইস ছিল ওইখান থেকে যাতে বড় ধরনের লসের মধ্যে আপনি না যান, এই কারণেই কিন্তু সবাই স্টপ লস ইউজ করতে বলে। কারণ এখানে যে একটা স্টপ লস দেখতে পাচ্ছেন 1% এর, এই 1% লস নিলে আপনার কিন্তু ওই রকম গায়ে বাঁধবে না, বাট মার্কেট যদি এখান থেকে আরো নিচের দিকে আসতো এবং আপনি যদি স্টপ লস ইউজ না করতেন তাহলে কিন্তু আপনি বিশাল অ্যামাউন্টের লসে চলে যাইতেন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি স্টপ লসের কাজ, যে আপনি একটা অ্যামাউন্ট অথবা একটা পার্সেন্টেজ ঠিক করে দিবেন, অত পার্সেন্টেজ অথবা অত অ্যামাউন্টের লস যখনই শো করবে তখনই অটোমেটিক্যালি আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর যারাই স্টপ লস ইউজ করে তারাই কিন্তু সবাই টেক প্রফিটও ইউজ করে। মানে ধরেন যে এখানে আমি স্টপ লস ইউজ করলাম একটু নিচে, তার মানে অবভিয়াসলি আমার টেক প্রফিটটা আর উপরের দিকে উঠতে হবে, মানে আমার যদি লস হয় তাহলে এতটুকু হবে, আবার আমার যদি এই ট্রেড থেকে প্রফিট হয় তাহলে আমার প্রফিটের পার্সেন্টেজটা আরো বেশি হবে। আর এইটাকে বলা হইতেছে রিস্ক টু রিওয়ার্ডস রেশিও। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রিস্ক টু রিওয়ার্ডস রেশিও ইউজ করছি সেটা হইতেছে 1:3, অর্থাৎ নিচের দিকে গেলে আমার 1% লস হবে, উপরের দিকে গেলে আমার 3% এর উপরে প্রফিট হবে। আনডাউটলি এইটা অনেক ভালো একটা জিনিস এবং এই জিনিসটা ইউজ করলে আপনি বিশাল বিশাল লস থেকে বাঁচতে পারবেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আমরা স্টপ লসটা ইউজ করতে পারি না, অথবা আমরা যেখানে স্টপ লসটা ইউজ করি ম্যাক্সিমাম টাইম আগে আমাদের স্টপ লসটা হিট করে, এরপরে কিন্তু প্রাইসটা আমাদের ডিরেকশনেই যায়। মানে এইখানে যেমনটা দেখতে পারতেছেন আমাদের এই ট্রেডের টেক প্রফিট হচ্ছে এইখানে এবং স্টপ লসটা হচ্ছে এইখানে, বাট প্রাইস কি করলো আমাদের স্টপ লসটা প্রথমে নিল, এরপরে কিন্তু সুন্দর করে উপরের দিকে চলে গেছে। বাট আমার যদি স্টপ লস ইউজ না করা থাকতো তাহলে আমার ট্রেড ওপেন হওয়ার পরে আমি সাময়িক সময়ের জন্য একটু লসে থাকতাম, বাট পরবর্তীতে কিন্তু আমি ঠিকই প্রফিট বুক করতে পারতাম। এবং আমার জানা মতে যারা এই সিস্টেমটা ইউজ করে স্টপ লসের তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় কিন্তু স্টপ লসটা হিট করে, এবং একবার যখন স্টপ
স্টপ লসটা হিট করে তখন তো অবভিয়াসলি আপনার লস মেনে নিতেই হবে। আর যখন আমাদের লস হয় তখন কিন্তু আমাদের সাইকোলজি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে আপনি একটা ট্রেড থেকে যখন লস করবেন তখন পরবর্তী ট্রেড থেকে যে আপনি প্রফিট করতে পারবেন এইটার কিন্তু আর সিওরিটি থাকে না, কারণ ওই সময় আপনার মধ্যে আর ওই কালমনেসটা থাকে না, অথবা বলতে পারেন যে আপনার মধ্যে একটা রিভেঞ্জ টাইপের জিনিস চলে আসে যে আমি একটা ট্রেড থেকে স্টপ লস হিট করাই ফেললাম, সো পরবর্তী ট্রেড থেকে যেমনি হোক আমার প্রফিট করতে হবে। বাট দেখা যায় পরবর্তী ট্রেড থেকেও কিন্তু আপনি সেই স্টপ লস হিট করে লস করতেছেন। এখন আসি ডিসিএ কনসেপ্টটা কি জিনিস, অথবা ডিসিএ কনসেপ্টটা ইউজ করলে কি স্টপ লস হিট হওয়ার এই জিনিসটা থেকে সেফ থাকা যায় কিনা। সো আপনাদেরকে আমি যদি ফার্স্টে ডিসিএ মেথডের কনসেপ্টটা একটু বুঝাই দেই, তাহলে ডিসিএ এর ফুল ফর্ম হইতেছে ডলার কস্ট এভারেজ। এভারেজ মানে তো বুঝতেই পারতেছেন গড়ের একটা হিসাব কিতাব আসতেছে। তার মানে এইখানে আমরা যে এন্ট্রিগুলো নিব ওই সবগুলো এন্ট্রির একটা গড় প্রাইস করা হবে, এবং সেই গড় প্রাইসে যখনই মার্কেট হিট করবে তখনই আমরা কিন্তু প্রফিটে চলে যাব। ধরেন কোন একটা কয়েনে আমি এইখানের একটা লেভেলে ট্রেড নিছি, অথবা বলতে পারেন আমরা এন্ট্রি নিছি। এখন প্রাইসটা এই লেভেল আসার পরে উপরের দিকে না উঠাই দিয়ে নিচের দিকে চলে আসলো, এবং এই নিচের দিকে আসার পরে ধরেন যে এইভাবে করে নিচের দিকে নামতেই থাকলো। এবং আমি যখন খেয়াল করলাম যে আমার এইখানে একটা এন্ট্রি হয়ে গেছে এবং নিচের দিকে নামার ফলে আমি বর্তমানে ভালো পরিমাণে লসে আছি, সো আমি কিন্তু চাইলে এইখানে আরো একটা এন্ট্রি নিতে পারি। এবং এই এন্ট্রি পয়েন্ট কিন্তু ডিপেন্ড করতেছে আমি কোন টাইপের ট্রেড করতেছি, আমি কি স্ক্যাল্পিং করতেছি নাকি আমি ডে ট্রেডিং করতেছি নাকি আমি সুইং ট্রেডিং করতেছি। মোট কথা আপনি এইখানে এন্ট্রি নেওয়ার পরে প্রাইসটা যে ড্রপ করছে, তার মানে এই প্রাইস যখনই এই লেভেল পর্যন্ত হিট করবে তখন কিন্তু আপনার ব্যালেন্স সমান সমান হবে। অর্থাৎ এই লেভেলে যেহেতু আপনি বাই করছিলেন, নিচের দিকে আসার ফলে যেহেতু আপনার লস শো করতেছে, তার মানে প্রাইস যখন এগেইন এই লেভেল টাচ করবে তখন কিন্তু আপনার লাভও থাকতেছে না, লসও থাকতেছে না। বাট প্রাইস যখন এই লেভেল থেকে উপরের দিকে যাওয়া স্টার্ট করবে তখন গিয়ে আপনি প্রফিটে যাবেন। বাট আমি যদি এই লেভেল পর্যন্ত প্রাইসটা ওঠার জন্য ওয়েট করে থাকি তাহলে কিন্তু এটা বিশাল একটা সময়ের ব্যাপার স্যাপার, অথবা আদৌ কি এই প্রাইসে উঠবে কিনা এটা কিন্তু আমি নিজেও জানি না। বাট এই লেভেল পর্যন্ত যখন প্রাইসটা ড্রপ করলো, আমি যদি তখন এই লেভেল থেকে আরো একবার বাই করে ফেলি তখন কিন্তু আমার ব্রেক ইভেন প্রাইস, অর্থাৎ আমি যেখানে এন্ট্রি নিছিলাম সেই এন্ট্রি প্রাইস কিন্তু আর এইখানে থাকতেছে না, ওই এন্ট্রি প্রাইস কিন্তু অটোমেটিক্যালি মাঝখানের দিকে চলে আসতেছে। ফর এক্সাম্পল আপনি এইখানে $100 দিয়ে কোন একটা কয়েন বাই করছেন, এরপরে এইখান থেকে এই কয়েনের প্রাইস ধরেন 30-40% ড্রপ করে এখানে চলে আসছে। এখন আপনি কি করলেন, এখানে আপনি আবারও $100 দিয়ে কয়েনটা বাই করে ফেললেন। তার মানে আপনি এখানে সিম্পল একটা হিসাব করতে পারেন, এইখানে $100 দিয়ে আপনি যে প্রাইসে কয়েনটা কিনছিলেন ওই প্রাইসে আপনি যতগুলা কয়েন পাইছেন, এর পাশাপাশি আপনি এইখানে যে প্রাইসে $100 দিয়ে কয়েনটা আবারও বাই করছেন, এইখান থেকে আপনি যে অ্যামাউন্টের কয়েন পাইছেন, এই দুইটাকে আপনি যদি গড় করে ফেলেন তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে যে আপনাদের এন্ট্রি প্রাইস ছিল ওই এন্ট্রি প্রাইস কিন্তু অটোমেটিক্যালি মাঝখানের কোন একটা জায়গায় চলে আসছে। এখন যদি প্রাইসটা এইখান থেকে একটু পাম্প করে এই লেভেল পর্যন্ত হিট করে তাহলে কিন্তু একদম সমান সমান হয়ে যাচ্ছে। এরপর যখনই প্রাইসটা এখান থেকে একটু উপরের দিকে যাওয়া স্টার্ট করবে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি প্রফিটে চলে যাচ্ছেন। দ্যাট মিন্স আপনার কিন্তু আর এই লেভেল পর্যন্ত যাওয়ার জন্য ওয়েট করে থাকা লাগতেছে না, আপনি কিন্তু এই লেভেলটা ক্রস করার পরেই প্রফিটে চলে যাচ্ছেন। সো এইটাই হইতেছে ডিসিএ করার মজা। মানে ধরেন আপনি এইখানে যে এন্ট্রি নিছিলেন, এইখান থেকে প্রাইস যদি একটু নিচের দিকে আসার পর উপরের দিকে টান দেয় তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এখানে প্রফিটে চলে যাচ্ছেন। বাট যদি কোনো কারণে প্রাইসটা নিচের দিকে ড্রপ করে তাহলে আমরা যে স্টপ লস ইউজ করতেছি না, এইটার বিপরীতে আমরা কিন্তু এখানে ডিসিএ মেথড ইউজ করতেছি, যার ফলে আমরা কিন্তু ট্রিকি ওয়েতে আমাদের যে বাইং প্রাইস ছিল ওইটা কিন্তু নিচের দিকে নামায় আনতেছি, এবং মার্কেট যখন জাস্ট একটু পাম্প করতেছে তখন কিন্তু আমাদের ব্রেক ইভেন প্রাইসে চলে যাচ্ছে। এরপর আরেকটু পাম্প করলে আমরা কিন্তু প্রফিটেও চলে যাচ্ছি। এই জিনিসটা আপনাদেরকে আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো আমি বিটকয়েনের একদম রিসেন্ট একটা চার্টের মাধ্যমে জিনিসটা বুঝাই দিই। ধরেন বিটকয়েনের প্রাইস যখন এই লেভেল পর্যন্ত হিট করলো তখন আপনি ফোমোতে পড়ে এখানে একবার বাই করে ফেললেন। এরপরে হইলো কি বিটকয়েনের প্রাইস উপরের দিকে না গিয়ে কন্টিনিউয়াসলি নিচের দিকে ড্রপ করতে থাকলো, বাট আপনি কিন্তু এখানে কোনো স্টপ লস ইউজ করেন নাই, যার ফলে আপনি যখন দেখলেন যে বিটকয়েনের প্রাইস ড্রপ করতে করতে $98,000 পর্যন্ত ড্রপ করলো তখন কিন্তু আপনি সুন্দর করে এখানে আরো একবার বাই করলেন। এবং হিসাবে সুবিধার্থে আমরা ধরলাম এখানে আপনি $100 দিয়ে বিটকয়েন বাই করলেন, এরপরে যখন প্রাইসটা ড্রপ করতে করতে $98,000 পর্যন্ত নামলো তখন আপনি এইখানেও $100 দিয়ে আরো একবার বাই করলেন। তার মানে আপনার যে এন্ট্রি প্রাইস এইখানে ছিল এইটা কিন্তু আর এখানে থাকতেছে না, তখন এই প্রাইসটা অটোমেটিক্যালি এরকম মাঝামাঝি কোন একটা জায়গায় চলে আসতেছে। সো আমি যদি রাফলি এই এন্ট্রি প্রাইসটা এইখানে নামাই নিয়ে আসি তাহলে বুঝতে পারতেছেন আপনি যখন এখানে সেকেন্ড বার বাই করলেন এবং এইখানে যখন আপনার এন্ট্রি প্রাইসটা চলে আসলো এবং প্রাইস যখন এই লেভেল থেকে রিকভার করা স্টার্ট করলো তখন কিন্তু আপনি খুব দ্রুত এখানে প্রফিটে চলে গেলেন। এরপরে যদি আপনি আরেকটু হোল্ড করতে পারেন ট্রেড তাহলে কিন্তু দেখতে পারতেছেন আপনি এরকম কোন একটা রেঞ্জ থেকে কিন্তু প্রফিট বুক করতে পারতেন। সো এইটা একদম লাইভ এক্সাম্পল আপনাদেরকে আমি দিলাম। এই জিনিসটা আপনি যে কোনো কয়েনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আমি তো জাস্ট আপনাদেরকে দুইবার বাই করার কথা বললাম, একবার হচ্ছে এইখানে আর একবার এইখানে। বাট এই যে প্রাইস ড্রপ করতেছে, এই ড্রপ করতে করতে যে আপনার এই লেভেল থেকে প্রাইস আবারও পুল ব্যাক করে উপরের দিকে যাবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না। দ্যাট মিন্স আমরা কিন্তু ডিসিএ শুধুমাত্র দুইবার করব না, আমরা কিন্তু চাইলে ডিসিএ কয়েকবার করতে পারি, 3, 4, 5 বার করেও করতে পারি। এবং এই 3, 4, 5 বার করে ডিসিএ করার ফলে আমাদের এন্ট্রি প্রাইস কিন্তু প্রতিবারই নিচের দিকে নামতে থাকবে। এবং এই জিনিসটা অর্থাৎ এই ডিসিএ করার ফলে আপনার এন্ট্রি প্রাইস কোন জায়গা থেকে কত পর্যন্ত নামতে পারে এইটা বোঝার জন্য বর্তমানে কিন্তু অনেক ডিসিএ ক্যালকুলেটর আছে। যেমন এখানে যে ডিসিএ ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন, যদিও এটা বেসিক্যালি আমার যে কোর্স মেম্বার আছে তাদের জন্য আমি মেক করছি। আপনি কোন একটা কয়েনের 3, 4, 5 বার ডিসিএ করার পরে আপনার ফাইনাল বাইং প্রাইস কত পর্যন্ত নামবে অথবা কোন জায়গায়
আসবে এই ক্যালকুলেটরের মাধ্যমে একদম ইজিলি বের করে ফেলা যায়। ফর এক্সাম্পল, কোন একটা কয়েনের বর্তমান প্রাইস হইতেছে $5 এবং আমি বর্তমানে সেই কয়েনটা $100 দিয়ে বাই করব। সো আমি ইনভেস্টমেন্টের এখানে বসাই দিলাম 100 এবং আমার যে বাইং প্রাইস ওইটা এখানে বসাই দিলাম 5। এরপরে ধরেন যে এখানে এন্ট্রি নেওয়ার পরে প্রাইসটা আরো নিচের দিকে ড্রপ করছে এবং ড্রপ করতে করতে $2 পর্যন্ত নামাই দিছে। এখন আমি ওই $2 প্রাইসে এই কয়েনটা আবারও $100 দিয়ে বাই করলাম। সো এখন আমি কি করব, এখান থেকে আরেকটা এন্ট্রি পয়েন্ট অ্যাড করব এবং এইখানে বসাই দিব 2, কারণ আমার এন্ট্রি প্রাইস এবার 2 এবং এইবারও যেহেতু আমি এই কয়েনটা $100 দিয়ে বাই করছি, সো এই বক্সে আমি এইবারও $100 বসাই দিব। এরপরে ধরেন যে এই কয়েনের প্রাইস আরো নামতে নামতে 0.8 পর্যন্ত ড্রপ করলো। সো আমি এখানে আরো একটা এন্ট্রি প্রাইস নিয়ে আসবো এবং এইখানে আমি এন্ট্রি প্রাইস দিব 0.8 এবং এইবারও আমি এই কয়েনটা $100 দিয়ে বাই করছি। সো আমি এই বক্সে এবার $100 বসাই দিব এন্ড দেন এইবার যদি আমি এখান থেকে জাস্ট ক্যালকুলেট অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন সুন্দর করে আমার কিন্তু এভারেজ বাইং প্রাইসটা দিয়ে দিছে। অর্থাৎ আমি কিন্তু প্রথমে এই কয়েনটা $5 দিয়েই বাই করছিলাম, বাট বর্তমানে দেখতে পারতেছেন এই কয়েনের প্রাইস যখনই $1.53 পর্যন্ত হিট করবে তখনই কিন্তু আমার এইখানে যে টোটাল $300 ইনভেস্টমেন্ট আছে ওইটা কিন্তু সমান সমান হয়ে যাবে। এরপরে যখনই প্রাইস 1.6 অথবা 1.7 অথবা $2 পর্যন্ত হিট করবে তখন কিন্তু আমি আরো প্রফিটে থাকবো। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে ডিসিএ জিনিসটা কত ইফেক্টিভ একটা জিনিস। আমি ডিসিএ করার ফলে আমার কিন্তু লসও হইতেছে না, এর ফলে আমার বাইং প্রাইস কিন্তু অনেক নিচে আসতেছে, মার্কেট একটু পাম্প করলে কিন্তু প্রফিট আমি চলে যাচ্ছি। আর আমি তো এখানে প্রতিবার $100 দিয়ে বাই করছি, বাট আপনি যদি $100 দিয়ে প্রথমে বাই করেন, এরপরে যদি এখানে $200 দিয়ে আবারও বাই করেন, এরপরে যদি এখানে $300 দিয়ে বাই করেন তাহলে আপনার এই এভারেজ বাইং প্রাইস কিন্তু আরো নিচের দিকে নামবে। সো চলেন এটাও করি। আমি ধরেন এইখানে দিলাম $200 এবং এই বক্সে বসাই দিলাম $300। এখন যদি আমি এখানে ক্যালকুলেট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমার এভারেজ বাইং প্রাইস কিন্তু আরো নিচে আসছে। জাস্ট 1.2 পর্যন্ত হিট করলেই কিন্তু আমার টোটাল ইনভেস্টমেন্ট একদম সমান সমান হয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে উপরের দিকে গেলে আমি প্রফিটে চলে যাব। সো আশা করি আপনারা ডিসিএ কনসেপ্টটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন এবং এইটাও বুঝতে পারতেছেন যে এই জিনিসটা কতটা ইফেক্টিভ। বাট এইখানে কিছু কথা আছে আর এই জিনিসটা আপনাদের একটু ভালো করে বুঝতে হবে যে ডিসিএ আসলে কাদের জন্য আর স্টপ লসটা কাদের জন্য। সো স্টপ লসের কনসেপ্টটা যখন আপনাদেরকে আমি বুঝাইলাম তখন তো বুঝতেই পারতেছেন যে আপনি যখনই স্টপ লস ইউজ করতেছেন আপনার স্টপ লস যদি কোনো কারণে হিট করে তাহলে কিন্তু আলটিমেটলি আপনার লস হইতেছে। আপনি $100 দিয়ে কোনো একটা ট্রেড ওপেন করছেন, সেখান থেকে আপনি 1% এর একটা স্টপ লস দিচ্ছেন। সো যদি কোনো কারণে আপনার 1% এর স্টপ লস হিট করে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার $10 লস হইতেছে। এগেইন আপনি আরেকটা ট্রেড ওপেন করলেন এবং সেইখানেও সেম ভাবে আপনি 1% একটা স্টপ লস দিলেন। সো ওই ট্রেড থেকেও যদি আপনার স্টপ লসটা হিট করে তাহলে কিন্তু এগেইন আপনার $10 লস হইতেছে। বাট স্টপ লসের একটা মজা হইতেছে আপনি যদি 10টা ট্রেড ওপেন করেন এবং 10টা ট্রেড থেকে যদি 5টা ট্রেডও আপনার স্টপ লস হিট করে আর বাকি 5টা ট্রেড থেকেও যদি আপনার টেক প্রফিট হিট করে তারপরেও কিন্তু আপনি প্রফিটেবল। কারণ কি, আপনি এখানে যখন স্টপ লসটা ইউজ করতেছেন, যখন আপনাদেরকে আমি দেখাইছিলাম যে স্টপ লসটা ইউজ করার সময় বেসিক্যালি রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করা হয়। সো আপনি যদি 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ করেন তাহলে ওই যে $100 দিয়ে যখন আপনি একটা ট্রেড ওপেন করতেছেন তখন লস হইলে ঠিকই আপনার $10 লস হইতেছে, বাট আপনি যখন প্রফিটে চলে যাবেন তখন কিন্তু ওখান থেকে আপনার $30 এর মতো প্রফিট আসতেছে। সো এখন একটু ক্যালকুলেট করেন, আপনি 5টা ট্রেড থেকে লস করলেন $50 আর বাকি 5টা ট্রেড থেকে যখন আপনার $30 করে করে প্রফিট হইলো তখন আপনার টোটাল প্রফিট হইতেছে $150। সো আপনি যদি $30 বাদও দেন তারপরেও কিন্তু আপনি $120 এর মতো প্রফিট পাচ্ছেন। আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:2 ধরেন তারপরেও কিন্তু আপনি প্রফিটেবল, কারণ এই পাশে আপনার 5টা ট্রেড থেকে লস হইতেছে $50, আবার ওই পাশে যখন আপনি 2% প্রফিট চাচ্ছেন তখন কিন্তু প্রতিটা ট্রেড থেকে আপনার $20 করে প্রফিট হচ্ছে এবং 5টা ট্রেড থেকে আপনার টোটাল প্রফিট আসতেছে $100। সো আপনি যদি লসের $50 বাদ দেন তারপরেও কিন্তু আপনি স্টিল $50 প্রফিটে আছেন। আচ্ছা, এখানে একটু কারেকশন করে দেই, আমি যে $100 এর 1% $10 বলতেছি এটা কিন্তু ভুল হইছে। এখানে বেসিক্যালি $1000 এর 1% $10 আসতেছে। সো যাই হোক, এইটা বড় ইস্যু না, মেইন কনসেপ্ট আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি যে স্টপ লসের এইখানে একটা মজা যে 5টা ট্রেড থেকেও যদি আপনি লস করেন আর বাকি 5টা ট্রেড থেকে যদি আপনি প্রফিট করেন তারপরেও কিন্তু আপনি স্টিল প্রফিটেবল। বাট মেইন প্রবলেমটা অন্য জায়গায়, মানে ধরেন এই যে আপনাদেরকে আমি বললাম যে 5টা ট্রেড থেকে আপনি প্রফিট করলেন, 5টা ট্রেড থেকে আপনি লস করলেন, তারপরে আপনি প্রফিটেবল। বাট এই যে আপনি 5টা ট্রেড থেকে যে প্রফিট করবেন এইরকম গ্যারান্টি অথবা এইরকম অ্যাবিলিটি আপনার মধ্যে আছে কিনা। যদি আপনি মনে করেন যে আমি যদি 10টা ট্রেড ওপেন করি তাহলে সেইখান থেকে আমার হাইয়েস্ট 3 থেকে 4টা ট্রেডে লস হইতে পারে, বাকি 6টা অথবা 7টা ট্রেড থেকে আমি রেগুলার প্রফিটই পাই, তাহলে আপনি নির্দ্বিধায় স্টপ লস ইউজ করতে পারেন। এইটা আপনার জন্য মোস্ট প্রফিটেবল একটা জিনিস হবে, কারণ মার্কেটের মধ্যে যখন বড় ধরনের ক্র্যাশ করবে তখন কিন্তু আপনি বড় ধরনের লস থেকেও বাঁচতে পারতেছেন। আর আপনার মধ্যে যেহেতু ভালো কনফিডেন্স আছে যে আপনি 7টা ট্রেডে উইন করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই দিক দিয়ে প্রফিটও করতে পারবেন। বাট আমার জানা মতে এইরকম কনফিডেন্স খুব কম মানুষের মধ্যেই থাকে যে ঠিক আছে আমি 5টা ট্রেড থেকে লাগাতার লস করছি, সামনে 5টা ট্রেড থেকে আমি লাগাতার প্রফিট করব। আর এরকম কনফিডেন্স থাকে না বলেই কিন্তু অনেকে যখন স্টপ লস হিট করায় ফেলে তখন কিন্তু পরবর্তী ট্রেড নিতে আর সাহস পায় না। সো তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে ডিসিএ মেথড। আপনি যদি ডিসিএ মেথড ইউজ করেন তাহলে কিন্তু আপনার ওই স্টপ লসের লসটাও নেওয়া লাগতেছে না, জাস্ট আপনার ট্রেডটা একটু হোল্ড করা লাগতেছে এবং পারফেক্ট ওয়েতে বাইং জোনগুলো ফাইন্ড আউট করতে হচ্ছে, তাহলে গিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবেন। বাট এই ডিসিএ মেথডের একটা উইক পয়েন্ট হচ্ছে আপনি যদি ডিসিএ মেথডটা না বুঝে করেন, অর্থাৎ ডিসিএ মানে যেহেতু কয়েকবার বাই করা লাগে, সো আপনি যদি আপনার ফান্ড সুন্দরভাবে ম্যানেজ করতে না পারেন যে আপনি আপনার ফান্ড কয় ভাগে ভাগ করবেন,
অর্থাৎ ওই যে একটা পয়েন্টে যখন আমরা এন্ট্রি নেই, এরপরে সেখান থেকে ড্রপ করতে করতে যখন নিচের দিকে আসে, তখন যে আমরা আরো একবার বাই করব, ওই বাইং যে অ্যামাউন্ট গুলো হবে ওইটা আমি কত অ্যামাউন্টে সেট করব। ধরেন আমার কাছে $100 আছে, এখন আমি $100কে 5 ভাগে ভাগ করব নাকি 4 ভাগে ভাগ করব নাকি 3 ভাগে ভাগ করব। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফান্ড ম্যানেজমেন্টের কনসেপ্টটা থাকা লাগতেছে। যদি আপনি এইভাবে হিসাব করেন যে আপনার কাছে $100 আছে, সো আপনি কোন একটা কয়েন এখানে $50 দিয়ে বাই করে ফেললেন, মানে আপনি 50% ইউজ করলেন প্রথম ধাক্কায়। এরপরে যখন এই কয়েনের প্রাইস আরো নিচের দিকে আসতে থাকবে, তখন আপনি এইখানে কোন একটা জায়গায় $20 দিয়ে বাই করলেন। এরপরে যদি প্রাইস আরো ড্রপ করতে থাকে, তাহলে আপনি এইখানে কোন একটা জায়গায় আরো $20 দিয়ে বাই করলেন। তার মানে আপনার হাতে কিন্তু স্টিল $10 আছে। সো এইভাবে যদি আপনি সুন্দর করে ফান্ড ম্যানেজ করে কয়েকবার এন্ট্রি নিতে পারেন ওই কয়েনের মধ্যে, তাহলে আমি আশা করতেছি আপনার যে এন্ট্রি প্রাইস ছিল ওইটা এভারেজ হয়ে অনেক নিচে চলে আসবে এবং প্রাইস একটু পাম্প করলে ইনশাল্লাহ আপনি প্রফিটের মধ্যে চলে যাবেন। বাট এইখানে একটা বিষয় বলি, এই যে আমি আপনাদেরকে বললাম যে আপনার ফান্ড কয়েকটা ভাগে ভাগ করবেন, ঠিক আছে, বাট এই যে কয়েকটা ভাগে ভাগ করার পরে যখন প্রথম এন্ট্রি নিবেন, এরপরে ওই কয়েনের প্রাইস যদি আরো ড্রপ করতে থাকে, তাহলে আপনি যেখানে সেকেন্ড এন্ট্রি নিবেন ওই সেকেন্ড এন্ট্রি পয়েন্ট কোন জায়গায় হইতে পারে এইটাও কিন্তু একটু বোঝার বিষয় আছে। কারণ আমি এরকম অনেককেই দেখছি যারা ভুল নিয়মে ডিসিএ করে কিন্তু বিশাল লসের সম্মুখীন হয়েছে, অথবা অনেক দিন ধরে তাদের ট্রেড হোল্ডের মধ্যে চলে গেছে, এখনো পর্যন্ত প্রফিট বের করতে পারেনি। এইটার একমাত্র রিজন হচ্ছে তারা পারফেক্ট ওয়েতে ডিসিএ করতে পারেনি। আমি যদি জাস্ট আপনাদেরকে রাফ একটা আইডিয়া দিয়ে দিই যে কখন কখন আসলে ডিসিএ করতে হয়, অথবা একটা কয়েন আপনি এন্ট্রি নেওয়ার পরে কোন জায়গায় পরবর্তী এন্ট্রি নেবেন, তাহলে ধরেন আপনি কোন একটা কয়েন এখানে বাই করলেন, এরপরে যদি এখান থেকে কয়েনের প্রাইস উপরের দিকে উঠে যায়, তাহলে তো আপনি প্রফিটে চলেই গেলেন এবং প্রফিট বুক করলেন। বাট যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে প্রাইস নিচের দিকে চলে আসে, তাহলে আপনি একটু নিচের দিকে আসার সাথে সাথে ভুলেও ডিসিএ করবেন না। এইটা মারাত্মক একটা ভুল হবে, কারণ একটু নিচের দিকে আসলে যদি আপনি ডিসিএ করেন, তাহলে পরবর্তীতে যদি এই কয়েনের প্রাইস আরো বেশি ড্রপ করে, তখন কিন্তু আপনি ডিসিএ করার জন্য আর ফান্ড পাবেন না। সো এই কারণে খুব ঘন ঘন ডিসিএ না করে একটু সময় নেবেন। আপনি যে কয়েনের মধ্যে এন্ট্রি নিছেন, ওই কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার পরে যদি প্রাইসটা আরো 30, 40, 50% পর্যন্ত ড্রপ করে, তখন আপনি বড় একটা অ্যামাউন্ট দিয়ে ডিসিএ করেন, তাহলে দেখতে পারবেন এইটা অনেক ইফেক্টিভ একটা এন্ট্রি হবে। বাট আপনি যদি খুব দ্রুত এন্ট্রিগুলো নিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে আপনি এখানে একবার এন্ট্রি নিলেন, এখানে একবার এন্ট্রি নিয়ে ফেললেন, এখানে আরেকবার এন্ট্রি নিলেন, তাহলে আপনার কাছে কিন্তু ফান্ডই নাই। বাট এরপরে যখন প্রাইস আরো ড্রপ করবে, তখন আপনি দেখবেন যে লসের মধ্যেই পড়ে আসেন, আর কোনো কিছু করার থাকতেছে না। সো আপনি যদি একটু ধৈর্য রেখে রেখে ডিসিএ করতে পারেন, তাহলে ডিসিএ এত বেস্ট একটা জিনিস আপনি তখনই বুঝতে পারবেন। সো ফাইনালি যদি আপনাদেরকে আমি বলি যে কারা স্টপ লস ইউজ করবেন আর কারা ডিসিএ করবেন, তাহলে আমি প্রথমেই বলবো যাদের অ্যাকুরেসি ভালো, যে আপনি 10টা ট্রেড করলে তার মধ্যে থেকে 7টা অথবা 5টা 6টা ট্রেডের মধ্যে প্রফিট করতে পারেন একদম শিওরলি, তাহলে আপনি নির্দ্বিধায় স্টপ লস ইউজ করেন, কোনো প্রবলেম নাই, এইটা আপনার জন্য মোস্ট ইফেক্টিভ। বাট আপনি যদি মনে করেন যে আমি মার্কেটে ওইরকম সময় দিতে পারবো না, অথবা আমি বর্তমানে একদম বিগিনার্স লেভেলে আসি, আমি ওইরকম অ্যাকুরেসি নিয়ে ট্রেড করতে পারি না, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হইতেছে ডিসিএ। বাট ওই যে বললাম, ডিসিএর যে জিনিসগুলো আছে, হুটহাট করে ডিসিএ করা যাবে না, ফান্ড একবারে অনেক ইউজ করা যাবে না, কয়েকটা ভাগে ফান্ড ইউজ করতে হবে, এইগুলো জিনিস মাথায় রেখে ডিসিএ করবেন, তাহলে আশা করতেছি আপনি স্টপ লস থেকে আরো ইফেক্টিভলি এই ওয়েতে প্রফিট করতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অনেক ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো এই ইনফরমেশন অথবা নলেজগুলো যদি আপনাদের কাছে একটু হলেও কাজের মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন, কারণ এইগুলো তো সবেমাত্র শুরু, আপনাদেরকে আমি সামনে আরো ভালো ভালো কন্টেন্ট দিব। সো যদি আপনাদের সাপোর্টটা আমি পাই, তাহলে কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনাদের শেখানোর জন্য আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব। সো একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।